রাজধানীর বিভিন্ন হাটে ছোট ও মাঝারি আকারের গরুর সংকট, সিন্ডিকেট করে দাম বাড়ানোর অভিযোগ। বাস টার্মিনালে টিকিটের জন্য আজও দীর্ঘ লাইনে অপেক্ষা, রেল স্টেশনে স্ট্যান্ডিং টিকিটের জন্য ভিড়। সারা দেশে চলছে ঈদের জামাতের প্রস্তুতি। গড়ে শহীদ ও শোলাকিয়ায় থাকছে বড় পরিসরে আয়োজন। একদিনের মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণের প্রস্তুতি সিটি কর্পোরেশনগুলোর। মাঠে থাকবে বিপুল সংখ্যক কর্মী। মুজদালিফা থেকে আজ আবারও মিনায় ফিরবেন হাজিরা। পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হবে মূল আনুষ্ঠানিকতা। Saudi Extreme. Enjoy smooth speed. আমন্ত্রণ ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি সুমন সেলিম এবং আমি আলী আশরাফ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, যাচ্ছে পুরো খবরে। রাজধানীর বিভিন্ন হাটে দেখা দিয়েছে কোরবানির পশুর সংকট। ছোট ও মাঝারি আকারের গরু কম মিলছে বলে অভিযোগ ক্রেতাদের। সিন্ডিকেট করে দাম বাড়ানোরও অভিযোগ করছেন তারা। তবে বড় গরু নিয়ে দুশ্চিন্তা কাটেনি ব্যাপারী ও খামারিদের। রাজধানীর মুগদা এলাকার বাসিন্দা সিয়াম হোসেন শনিবার বিকেল থেকে বিভিন্ন হাট ঘুরে মেরাদিয়ায় আসেন কোরবানির গরু কিনতে। রাত 2টা নাগাদ পছন্দের গরু মিললেও দাম নিয়ে অসন্তুষ্টি তার। ব্যাপারীরা গরু দিতে চাচ্ছে না, আবার দামও চাচ্ছে অনেক। সেই হিসাবে অনেকক্ষণ ঘুরে ঘুরে একটা গরু কিনলাম। এদিকে হাট ঘুরে মধ্যরাতেও পছন্দ মতো পশু কিনতে পারেননি অনেকে। তাদের অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি করে পশুর দাম বাড়ানো হয়েছে। হাটটা পুরো ফাঁকা অবস্থা। এই সুযোগে ব্যাপারীরা তাদের সব যা লস হয়েছে বা যা কম ছিল সব এখন নিয়ে যেতে চাইতেছে। 3-4টা হাট ঘুরলাম আমি, তাতে মনে হচ্ছে একটু আর্টিফিশিয়াল ক্রাইসিস ক্রিয়েট করার একটা প্রবণতা তৈরি হয়েছে মার্কেটে। হাটে পশুর সংকট ও বাড়তি দামের কথা স্বীকার করেছেন ব্যাপারীদের কেউ কেউ। আবার শেষের অনিশ্চয়তায় লোকসানের ভয়ে আগেভাগেই পশু বিক্রি করে দেওয়ার কথাও জানিয়েছেন অনেকে। একটা বলদ কেনা ছিল 4,80,000 টাকা, সে বলদটা 2,50,000 টাকা বিক্রি করছে। এরকমভাবে প্রথম অবস্থায় হাফ সে ভয় পেয়ে দেওয়া অনেক লসে বিক্রি করছে। গরুর সংখ্যা কমই আছে, সবদিকে গরুর সংখ্যা কম, গরুর দামও বেশি আছে। হাটগুলোতে ছোট ও মাঝারি আকারের গরুর সংকট থাকলেও বড় গরুর অভাব নেই। ব্যাপারীরা বলছেন দাম করলেও এসব গরুতে ক্রেতাদের আগ্রহ কম। দেখান 2-3 বছর দেখা যায় এমনি, সব বছরে তো টাকা পয়সা থুয়া যায়, দেখা যায় বাড়ির ভিটে বাটি ঘর বাড়ি বেঁচে থুয়ে করতে হয়। দেশে এবার কোরবানির পশুর চাহিদা 1,07,00,000, তবে প্রস্তুত আছে প্রায় 1,30,00,000 পশু। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামীকাল পবিত্র ঈদ উল আজহা। শেষ সময়ে প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে অসংখ্য মানুষ। ভোর থেকে রেল স্টেশন ও বাস টার্মিনালে রয়েছে যাত্রীদের ভিড়। মূলত বেসরকারি চাকরিজীবীরাই আজ ঢাকা ছাড়ছেন। বাস টার্মিনালের যাত্রীরা জানান, টিকিটের জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে। কোনো কোনো রুটে নেওয়া হচ্ছে বাড়তি ভাড়াও। এরপর মহাসড়কে পশুর হাটের কারণে যানজট থাকায় নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে সময় লাগছে বেশি। এদিকে কমলাপুর রেল স্টেশনে ভিড়ের কারণে বেড়েছে ভোগান্তি। আগাম টিকিট না পেয়ে ট্রেনের স্ট্যান্ডিং টিকিটে বাড়ি ফিরছেন অনেকে। ঈদযাত্রায় মহাসড়কের পরিস্থিতি নিয়ে জানাতে সাভার ও টাঙ্গাইল থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে আছে সাভারে, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল আহমেদ, এই মুহূর্তে বলবেন সাভারে মহাসড়কের কি পরিস্থিতি আপনি দেখছেন? দেখুন, গত 2-3 দিন ধরে আমরা ঈদযাত্রার যে সংবাদটি দিয়ে আসছিলাম যে সাভারের নবীনগর চন্দ্রা যে মহাসড়ক রয়েছে, এই মহাসড়ক দিয়ে উত্তরের যে যাত্রীরা রয়েছে তাদের কিন্তু চরম ভোগান্তিতে পড়তে হয়েছিল। তবে আজকে কিন্তু যারা রাজধানী ছেড়ে আসবে তাদের জন্য কিন্তু অনেকটাই স্বস্তির সংবাদ আমরা দিতে পারছি। অর্থাৎ রাজধানী ঢাকা থেকে যারা উত্তরবঙ্গের উদ্দেশ্যে যাবে তারা কিন্তু গাবতলী পার হওয়ার পর থেকে কিন্তু তাদের আর কোনো ধরনের ভোগান্তিতে পড়তে হবে না। তারা কিন্তু কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়াই একদম গাজীপুরের
চন্দ্রা পর্যন্ত চলে যেতে পারবে এবং চন্দ্রায় গিয়ে সেখানে কিছুটা যানবাহনের ধীর গতি রয়েছে, তবে সেটা যে অন্যান্য দিন যেমন আমরা দেখেছি যে বেশ কয়েক কিলোমিটার, তবে আজকে কিন্তু সেটি প্রায় 1 কিলোমিটারের মতো চন্দ্রা কেন্দ্রিক একটা যানবাহনের জটলা রয়েছে। এছাড়া কিন্তু সাভারের যে নবীনগর চন্দ্রা এবং ঢাকা আরিচা মহাসড়ক সেটি কিন্তু অনেকটাই ফাঁকা রয়েছে। অন্যান্য স্বাভাবিক দিনের মতোই কিন্তু যানবাহনগুলো এই দুটি মহাসড়ক দিয়ে চলাচল করছে। তবে আমরা দেখতে পাচ্ছি আজ সকাল থেকেও কিছু সংখ্যক উত্তরের যাত্রী কিন্তু সড়ক মহাসড়কে এসে ভিড় করছে। তারা কিন্তু আজও নারীর টানে বাড়িতে যাওয়ার জন্য চেষ্টা করছে। যে সকল যানবাহনগুলো রাজধানী থেকে ছেড়ে আসছে তারা কিন্তু সড়কে বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে কিন্তু যাত্রীদের নেওয়ার চেষ্টা করছেন, যার কারণে কিছু কিছু পয়েন্টে যানবাহনের কিছুটা দীর্ঘ সারির মতো তৈরি হচ্ছে। তবে সেটি কিন্তু একেবারে নামমাত্র বলা যায় এবং পুলিশ প্রশাসন যে সড়কে অতিরিক্ত যাত্রী এবং যানবাহনের চাপ কমে আসলেও আমরা কিন্তু সড়কে দেখতে পেয়েছি যে পুলিশের উপস্থিতি গত 2-3 দিনের মতোই রয়েছে। আপনি হয়তো ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে কিছু যাত্রী এখনও উত্তরের উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করছেন, তারা পরিবহনের সাথে ভাড়া নিয়ে কথা বলছেন। আবার অনেকে কিন্তু অতিরিক্ত ভাড়ার হাত থেকে বাঁচার জন্য যে খোলা ট্রাক রয়েছে সেই ট্রাকের ছাদে করেও কিন্তু আমরা আজকে সকাল থেকে কিন্তু অনেক মানুষকে উত্তরের দিকে আমরা যেতে দেখেছি। যদি আমরা গত 2-3 দিনের সাথে আজকের কথা তুলনা করি, গত 2-3 দিনে যে পরিমাণ ভোগান্তি হয়েছে উত্তরের যাত্রীদের সেটি কিন্তু আজকে একদম নেই বললেই চলে। আপনি ক্যামেরার মাধ্যমেই দেখতে পাচ্ছেন যে যানবাহনগুলো কতটা নির্বিঘ্নভাবে একদম স্বাভাবিক গতিতে স্ব গন্তব্যে তারা চলে যেতে পারছে। সব মিলে যদি আমরা বলি যে গত 2-3 দিনে যে পরিমাণ ভোগান্তি হয়েছে সেই ভোগান্তি আজকে একদম শেষ পর্যায়ে চলে এসেছে। মানুষ অনেকটা নির্বিঘ্ন এবং কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়াই উত্তরে যেতে পারছে এবং যারা ঢাকা রিচা মহাসড়ক দিয়ে মানিকগঞ্জের পাটুরিয়া হয়ে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে যাচ্ছেন তারাও কোনো ধরনের যে কোনো পয়েন্টে আটকে না থেকে সরাসরি তারা মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে চলে যেতে পারছেন। এই ছিল আমার কাছে ঢাকা রিচা এবং নবীনগর চন্দ্রা মহাসড়ক থেকে ঈদ যাত্রার সর্বশেষ খবর। রুবেল, আপনি সাথেই থাকুন। এবার চলে আছে টাঙ্গাইলে, সেখান থেকে যোগ দিয়েছেন আমাদের আরেক সহকর্মী মামুনুর রহমান। মামুনুর রহমান, আপনি যেমনটি শুনছিলেন যে গত 2-3 দিন যেমন পরিস্থিতি ছিল সাভারে সেটি আজকে নেই, ঠিক টাঙ্গাইলে পরিস্থিতিটা কি? গত 2-3 দিনের সাথে যদি তুলনা করি আজকের চিত্রটা কেমন? গত 2-3 দিনের সাথে তুলনা করলে আজকে চিত্র কিছুটা ভালো, যদিও ভোর রাত থেকে সকাল 6:30 পৌনে 7 নাগাদ কিন্তু এই মহাসড়কে প্রায় 14 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছিল। তো এই যে যানজটের যে সৃষ্টি হয়েছিল তার কারণ সম্পর্কে আমরা পুলিশের কাছ থেকে যেটা জানতে পেরেছি, রাতে বেশ কিছু যানবাহন বিকল এবং ছোট ছোট দুর্ঘটনা ঘটেছিল মহাসড়কে। সেখানে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও গাড়ির দীর্ঘ সারির সৃষ্টি হয়। এতে করে এই সারিটি ধীরে ধীরে একেবারে কালিহাতী উপজেলার পৌলি ব্রিজ নামক স্থান পর্যন্ত চলে যায়। এটা হচ্ছে বঙ্গবন্ধু সেতু থেকে প্রায় 14 কিলোমিটার, অর্থাৎ 14 কিলোমিটার জুড়ে গাড়ির দীর্ঘ সারি এবং থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছিল, যেটা পৌনে 7 নাগাদ কিন্তু কমতে থাকে। এখন কিন্তু অনেকটাই কমে গেছে। আমি যদি এখন দর্শকদেরকে দেখানোর চেষ্টা করি, আমি আছি ঠিক এলেঙ্গাতে। এখান থেকে এলেঙ্গা যে জায়গাটাতে আছি এখান থেকে বঙ্গবন্ধু সেতুর দূরত্ব হচ্ছে 13.5 কিলোমিটার, কিন্তু আমার সামনে ঠিক আধা কিলোমিটার পরেই কিন্তু গাড়ির শেষ লাইনটি দেখা যাচ্ছে। অর্থাৎ এখন ওই পর্যন্ত এখনো গাড়ির দীর্ঘ যে সারিটি সেটা কিন্তু এখনো রয়ে গেছে। বাকি অংশটা কিন্তু এখন অনেকটাই ক্লিয়ার হয়ে গিয়েছে, অর্থাৎ এই অংশটা মানুষ এখন পর্যন্ত নির্বিঘ্নে যাচ্ছে। তো পুলিশের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে যানবাহনের চাপ গত রাতে অনেক বেশি ছিল, যে কারণে ভোর রাতের দিকে কিছুটা থেমে থেমে যানজট বা গাড়ির দীর্ঘ সারি থাকলেও সেটা পৌনে 7 নাগাদ ক্লিয়ার হতে থাকে। এবং তারা যেটা আশা করছে যে রাস্তার যে অবস্থা, এতে কিছুক্ষণের মাঝে এই যে এখনো যে 7 থেকে 8 কিলোমিটার বা 10 কিলোমিটার এলাকা জুড়ে যে গাড়ির যে দীর্ঘ সারি রয়েছে বা থেমে যানজট হচ্ছে যে অঞ্চলটাতে, সেখানে স্বাভাবিক হয়ে যাবে এবং মানুষ আজকে অনেকটা নির্বিঘ্নে এই মহাসড়ক দিয়ে উত্তরের পথে যেতে পারবে। এই হচ্ছে আমার কাছে এখন পর্যন্ত ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের যান চলাচলের তথ্য। মহাসড়কের পরিস্থিতি নিয়ে সাভার ও টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা। ঈদ জামাত উপলক্ষে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে দিনাজপুরের কোরে শহীদ ও কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে। মাঠসজ্জা ও সার্বিক নিরাপত্তার পাশাপাশি দূর দূরান্তের মুসল্লিদের জন্য ঈদের দিন চলবে বিশেষ ট্রেন। 23 একর এলাকা জুড়ে দিনাজপুর গোরে শহীদ বড় ময়দান। মাঠ পরিষ্কার, লাইন টানানো, মিনার পরিষ্কার, তোরণ নির্মাণ সহ শেষ মুহূর্তের ব্যস্ততা ঈদগাহ মাঠে। এবার ঈদের প্রধান জামাত সকাল 8:30টায়। প্রতি বছর এই মাঠে স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্ত থেকে আসা লাখো মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। এবারও মুসল্লিদের যাতায়াতের সুবিধায় ঠাকুরগাঁও ও পার্বতীপুর থেকে চলবে 2টি বিশেষ ট্রেন।
যে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, এছাড়া ওয়াচ টাওয়ার আছে, সারা শহরে আমাদের সিসি ক্যামেরা আছে। ওই দিন ঈদের জামাত সুষ্ঠুভাবে আয়োজনের জন্য যা যা দরকার সব আমরা ব্যবস্থা করেছি। এছাড়া সরকারের পক্ষ থেকে 2টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠেও এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাঠ পর্যবেক্ষণে 6টি ওয়াচ টাওয়ার, 4টি ড্রোন ক্যামেরা সহ পর্যাপ্ত সিসি ক্যামেরা বসানো হয়েছে। আমাদের বাপ-দাদারা এখানে নামাজ আদায় করছে, তো আমরাও ছোটবেলা থেকে নামাজ আদায় করে আসছি। এই নামাজ পড়ে আমাদের মনে একটা তৃপ্তি আসে, এই জন্য এই মাঠে নামাজ পড়ি। জেলা শহর সহ ঈদগাহ মাঠে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা থাকবে। জায়নামাজ ছাড়া আর কিছু না নিতে মুসল্লিদের উৎসাহিত করছে প্রশাসন। আমরা ইতিমধ্যে আমাদের ডিজিটাল ডিভাইসের মাধ্যমে যে ধরনের নিরাপত্তা দেওয়া হয় সেগুলির সমন্বয় ইতিমধ্যে করেছি। মেটাল ডিটেক্টর এবং আর্চওয়ের মাধ্যমে একটা লোক এখানে প্রবেশ করবে, তার আগে তাকে 3 স্তরের একটা চেকপোস্ট ডিউটির মধ্যে দিয়ে আসতে হবে। মুসল্লিদের সুবিধায় ঈদের দিন ময়মনসিংহ ও ভৈরব থেকে চলবে শোলাকিয়া স্পেশাল নামে 2টি বিশেষ ট্রেন। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। একদিনের মধ্যেই কোরবানির পশুর বর্জ্য অপসারণ করার প্রস্তুতি নিয়েছে বিভিন্ন সিটি কর্পোরেশন। ঈদের দিন সকাল থেকেই শুরু হবে এই কাজ। নগর জুড়ে ছিটানো হবে জীবাণুনাশক ওষুধ। এজন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম। পরিচ্ছন্নতায় কাজ করবেন কয়েক হাজার কর্মী। ঈদের দিন 7 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সকাল 10টা থেকে নগরীকে 4টি জোনে ভাগ করে শুরু হবে এই কাজ। সিটি মেয়র জানিয়েছেন 400রও বেশি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। বর্জ্য অপসারণের পর ছিটানো হবে 20 টন ব্লিচিং পাউডার। ইন্টেরিয়ারে যে সমস্ত রোড ঘাট আছে প্রতি বছরের মতো এবারেও আমরা সবগুলো ইনশাল্লাহ পরিষ্কার করে 7 ঘন্টার মধ্যে আমরা চট্টগ্রাম শহরের মানুষকে এই স্বস্তি দিতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। বর্জ্য অপসারণের জন্য খুলনা নগরীতে খোলা হয়েছে 2টি কন্ট্রোল রুম। প্রস্তুত আছেন 850 কর্মী। পশু কোরবানির জন্য 31টি ওয়ার্ডে 141টি পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। এছাড়া সিলেটে কাজ করবেন 1600 পরিচ্ছন্নতা কর্মী। মনিটরিংয়ের জন্য মাঠে থাকবেন 150 জন সুপারভাইজার। প্রত্যেকটা ওয়ার্ড থেকে এই বর্জ্য আমাদের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে আসবে এবং এই সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন এসটিএস থেকে আমাদের গার্বেজ এবং গার্বেজ লোডারের মাধ্যমে আমাদের ফাইনাল যে ডাম্পিং স্টেশন রাজবন্দে আমরা ডাম্পিং করব। বরিশালে ঈদের দিন দুপুর 2টা থেকে শুরু হবে বর্জ্য অপসারণ। ছিটানো হবে 10 টন ব্লিচিং পাউডার। বর্জ্য ফেলার জন্য বিলি করা হবে 6000 পলি ব্যাগ। বিকাল 2টা থেকে শুরু করে রাত্র 8টার ভিতরে 6 ঘন্টার ভিতরে আশা করি আমরা বরিশাল সিটি কর্পোরেশনের কোরবানির বর্জ্য অপসারণ করতে সক্ষম হব আশা করি ইনশাল্লাহ। এছাড়া 24 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করার প্রস্তুতি নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদ উপলক্ষে ফাঁকা নগরীতে নিরাপত্তায় চেকপোস্ট ও টহল 3 গুণ বাড়িয়েছে ডিএমপি। ছিনতাই, ফাঁকা বাসায় চুরি রোধে বাড়ানো হচ্ছে নজরদারি। এছাড়া রাজধানীর প্রবেশপথে মহাসড়কে গরুর হাট যেন বসতে না পারে, সেজন্য বিশেষ ব্যবস্থাও নিচ্ছে ডিএমপি। ঈদের ছুটিতে বাড়ি ফিরছে লাখো মানুষ। এই সময় অনেকটা ফাঁকা থাকে রাজধানী। এই সুযোগে সক্রিয় হয়ে ওঠে অপরাধী চক্র। পুলিশ বলছে রাজধানীতে ফাঁকা সড়কে ছিনতাইয়ের সংখ্যা থাকে, বিশেষ করে কিশোর গ্যাংয়ের সদস্যরা এই ধরনের অপরাধে জড়িয়ে থাকে। আবার ফাঁকা বাসায় গ্রিল কেটে ও তালা ভেঙে চুরি সংগঠিত হয়। এসব প্রতিরোধে পুলিশের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানোর কথা বলছে ডিএমপি। টহলের পরিমাণ ইতিমধ্যে প্রায় দ্বিগুণ করেছে। পাশাপাশি আমাদের চেকপোস্টের যে কার্যক্রম এটি আরও অনেকাংশে বৃদ্ধি করা হয়েছে। আগে যদি একটি জায়গায় চেকপোস্ট হতো, এখন 3-4টি জায়গায় করে চেকপোস্ট হচ্ছে। কমিউনিটি পুলিশিংয়ের যে নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে আমরা পুলিশি কার্যক্রমের সঙ্গে আমরা সংযুক্ত করেছি। পাশাপাশি প্রহরীরা যারা রয়েছে তাদেরকে আমরা কিন্তু প্রতিনিয়ত সেন্সিটাইজ করছি। ঈদের দিন পর্যন্ত পশুর হাট চালু থাকবে। এ কারণে রাজধানী থেকে বের হওয়ার পথে গাবতলী, উত্তরা এলাকায় দেখা দেয় যানজট। এটি নিরসনে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। হাট ব্যবহারকারী, তারপরে হাটের সঙ্গে সংশ্লিষ্ট সকল সংস্থাকে নিয়ে আমরা একটি কমন হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি। তৎক্ষণাৎ যেন যে কোনো সংস্থা যখন যে সংস্থার প্রয়োজন হচ্ছে সেই সংস্থার লোকজন যেন এই ধরনের ম্যানেজমেন্টে আমাদের সহায়তা করতে পারে। গোয়েন্দা পুলিশের বিশেষ টহলের পাশাপাশি কোরবানের পশুর চামড়া পরিবহনেও বিশেষ নজরদারি থাকবে বলে জানিয়েছে ডিএমপি। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিয়ানমারের সংঘাত ও সীমান্তে উত্তেজনার জেরে টেকনাফ থেকে সেন্ট মার্টিনে নৌ চলাচল বন্ধ 9 দিন ধরে।
মিয়ানমার থেকে প্রতিদিন গুলি ও মর্টার শেলের শব্দ আসছে। সীমান্তের কাছাকাছি অচেনা জাহাজের উপস্থিতিতে আতঙ্কে স্থানীয়রা। এদিকে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সেনাবাহিনী, বিজিবি ও কোস্টগার্ড। বৃহস্পতিবার সেন্ট মার্টিন থেকে ট্রলারে টেকনাফ ফিরছিলেন রোহিঙ্গা যুবক আলী জোহর। ট্রলার লক্ষ্য করে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত হন তিনি। আলী জোহর জানান, অন্য একটি ট্রলার থেকে গুলি ছোড়া হয়। সেন্ট মার্টিন থেকে যখন নাইখান দিয়ে আসি তখন আমাদের ট্রলারে গুলি লাগে। যারা গুলি করেছিল তারাও দূরে ট্রলারে ছিল। আমার পায়ে গুলি লাগার পর আর কিছু জানি না। এক সপ্তাহেরও বেশি সময় ধরে নাফ নদী ও সেন্ট মার্টিনের কাছেই মিয়ানমার সীমান্তে অবস্থান করছে কয়েকটি জাহাজ। স্থানীয়রা জানান, এমন জাহাজ তারা আগে কখনো দেখেননি। মায়ানমারের জাহাজগুলো দেখতেছি, এই জাহাজের কারণে আমাদের রাত্রে ঘুম পর্যন্ত হারাম হয়ে গেছে। সুন্দরভাবে আমরা চলাফেরা করতে পারি, এ ব্যাপারে আমি মানে জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে এই মাধ্যমে আমি অনেক প্রধানমন্ত্রীর কাছ থেকে কামনা করছি। এই পরিস্থিতিতে বন্ধ আছে টেকনাফ সেন্ট মার্টিন নিয়মিত নৌ যোগাযোগ। ব্যাহত হচ্ছে দ্বীপবাসীর স্বাভাবিক জীবনযাত্রা। সীমান্ত সুরক্ষায় সতর্ক বিজিবি, কোস্টগার্ড সহ আইনশৃঙ্খলা বাহিনী। সেনাবাহিনীও প্রস্তুত রয়েছে বলে জানান সেনাপ্রধান। প্রথম কাজ হলো দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। সেই কাজের জন্য আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত। আল্লাহ না করুক এরকম যদি কোনো পরিস্থিতি কখনো সৃষ্টি হয়, বাংলাদেশ সেনাবাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত এবং তারা সক্ষম নিজের মাতৃভূমিকে রক্ষা করার জন্য। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক না হলে মানবিক সংকটে পড়ার সংখ্যায় দ্বীপবাসী। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। সেন্ট মার্টিন দখলে মিয়ানমারের যে কোনো অপচেষ্টা প্রতিহত করা হবে, সে সামর্থ্য বাংলাদেশের আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে এই সংকটের জন্য সরকারের নতজানু পররাষ্ট্রনীতিকে দায়ী করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। সম্প্রতি সেন্ট মার্টিন থেকে মিয়ানমারের যুদ্ধজাহাজ দেখা যাওয়ার খবর আসে নানা মাধ্যমে। সীমান্তে গোলাগুলির কারণে বন্ধ টেকনাফ সেন্ট মার্টিন নৌ চলাচল। পরে বিকল্প পথে সেখানে খাবার নিয়ে যায় একটি বেসরকারি জাহাজ। শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলনেও উঠে সে প্রসঙ্গ। জবাবে ওবায়দুল কাদের জানান, মিয়ানমারের অভ্যন্তরীণ কারণে দেশে সংকট দেখা দেয়া দুঃখজনক। তবে মিয়ানমার সেন্ট মার্টিন দখলের চেষ্টা করলে তা প্রতিরোধের সক্ষমতা বাংলাদেশের আছে। ওদের আভ্যন্তরীণ সংঘাতটার জন্য আমরা যদি সাফার করি, সেটা হবে অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমাদের আকাশ সীমাও তারা দু একবার লঙ্ঘন করেছিল। তারপরে আমরা কিন্তু তখন প্রধানমন্ত্রীর নির্দেশে ধৈর্য ধরেছিলাম। আমরাও প্রস্তুত। আমরা আক্রমণ করব না, কিন্তু আক্রান্ত হলে কি আমরা ছেড়ে দেব? তখন তো আমাদের ডিফেন্ড করতে হবে। তবে এ প্রশ্নে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দাবি, এ সংকটের কারণ সরকারের নতজানু পররাষ্ট্রনীতি। কত ব্যর্থতাই সরকারের, যে আমার একটা দ্বীপ, সেই দ্বীপে আমরা যেতে পারছি না। সেই দ্বীপে গেলেই আপনার অন্য দেশ থেকে গুলি করে মেরে ফেলা হচ্ছে, মেরেও ফেলেছে। মিয়ানমারের মতো একটা দেশকেও কিছু বলা যাবে না। এটার কতটা আপনার দাসসুলভ মনোভাব হতে পারে। এ সময় দেশের সার্বভৌম অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান বিএনপি মহাসচিব। তরুণ যুবক যারা, এদিকে কিন্তু নামিয়ে আনতে হবে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপির কেন্দ্রীয় কমিটিতে ৩৯ নেতার পদে রদবদল করা হয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে শনিবার এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই সাথে রকিবুল ইসলাম রকিবকে সভাপতি ও নাসির উদ্দিন নাসিরকে সাধারণ সম্পাদক করে ২৬০ সদস্য বিশিষ্ট ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিও ঘোষণা করা হয়েছে। সম্প্রতি বিভিন্ন পদের রদবদল ও কমিটি পুনর্গঠনের কাজ শুরু করেছে বিএনপি। এরই ধারাবাহিকতায় ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব, নির্বাহী কমিটির সদস্য সহ বিভিন্ন পদে রদবদলের ঘোষণা দেয় দলটি।
এক সপ্তাহের ব্যবধানে ধাতব পণ্যের নমুনা পরীক্ষার রিপোর্ট বদলে ফেলেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট। এতে বিপাকে পড়েছে মোংলা কাস্টমস কর্তৃপক্ষ। কর্মকর্তারা জানান, পরীক্ষার ফলাফল বদলে যাওয়ায় প্রায় 16 কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। বিআরবি কেবলস কোম্পানির আমদানি করা পণ্য নিয়ে দেখা দিয়েছে এমন জটিলতা। সম্প্রতি শিল্পের কাঁচামাল হিসেবে কপার ক্যাথোড ঘোষণায় মোংলা বন্দর দিয়ে প্রায় 10 লাখ কেজি পণ্য আমদানি করে বিআরবি কেবলস। তবে আমদানিকারকের ঘোষণাপত্র নিয়ে সন্দেহ হয় কাস্টমস কর্তৃপক্ষের। কর্মকর্তারা জানান, শুল্ক ফাঁকি দিতে পিওর কপারকে কপার ক্যাথোড ঘোষণা দেওয়ার গোয়েন্দা তথ্য মেলে। তাই পণ্যটি পরীক্ষা করতে বুয়েটের ম্যাটেরিয়ালস ও মেটালর্জিক্যাল MME বিভাগে পাঠানো হয়। নমুনা পরীক্ষা করে 27 মে কাস্টমসকে রিপোর্ট দেয় বুয়েট। ফল আসে পণ্যটি পিওর কপার। নমুনায় কপার ক্যাথোডের কোনো বৈশিষ্ট্য মেলেনি। 3 জুলাই কাস্টমসকে আরেকটি রিপোর্ট পাঠায় বুয়েট, যার ফল সম্পূর্ণ বিপরীত। দ্বিতীয় রিপোর্টে দেখানো হয় নমুনাটি কপার ক্যাথোডের। এ বিষয়ে ব্যাখ্যা জানতে বুয়েটকে চিঠি দেয় কাস্টমস। তারা 2 ধরনের রিপোর্ট পাঠিয়েছে। কেন তারা পাঠিয়েছে আমরা সেটি আসলে জানতে চেয়েছি। এর মধ্যে তারা আমাদের সঙ্গে লিখিত বা মৌখিক কোনো ধরনের যোগাযোগও করে নাই। অর্থাৎ তারা অনেকটা নিজ উদ্যোগেই 2 ধরনের রিপোর্ট পাঠিয়েছে। এ বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হয় বুয়েটের MME বিভাগের প্রধান AK বজলুর রশিদের সঙ্গে। ক্যামেরায় কথা বলতে রাজি হননি। মোবাইলে তিনি জানান, নমুনা পরীক্ষার ফল ভুল হওয়া স্বাভাবিক ঘটনা। কাস্টমসকে ব্যাখ্যা দেয়া হবে বলেও জানান তিনি। এটা সিম্পল ব্যাপার, এটা সচরাচর হয়ে থাকে। টেস্ট করতে গেলে টেস্টে ভুল হবেই, সেখানে গন্ধ খোঁজার কোনো কিছু নেই। এদিকে মিথ্যা ঘোষণায় আমদানির অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বিআরবি কেবল কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করা হয়। কোম্পানির চেয়ারম্যান জানান, তাদের কোনো বক্তব্য নেই। কাস্টমস কর্মকর্তারা জানান, বুয়েটের ব্যাখ্যা পেলে দ্বিতীয় কোনো প্রতিষ্ঠানে আবার নমুনা পরীক্ষা করা হবে। পণ্যটি পিওর কপার হলে আমদানিকারককে আরও 5.5 কোটি টাকা শুল্ক দিতে হবে। পাশাপাশি গুনতে হবে দ্বিগুণ জরিমানা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশে প্রথমবার অনুষ্ঠিত হলো MIT লিডিং এজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কনফারেন্স। 5 দিনের আয়োজনে শেষ দিনে শতাধিক শিক্ষার্থী পেয়েছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির সনদ। আয়োজক ও অংশগ্রহণকারীরা বলছেন, নতুন কিছু শেখা ও এই অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি MIT। সে প্রতিষ্ঠানে 4 শিক্ষক ও 6 শিক্ষার্থীর অধীনে 5 দিনের প্রশিক্ষণ নিয়েছেন এক্ষুদে শিক্ষার্থীরা। সুযোগ হয়েছে আন্ডার ওয়াটার রোবোটিক্স, AI পাওয়ার্ড হুইলচেয়ার এবং হ্যান্ডহেল্ড পলিউশন ম্যাপিং ডিভাইসে হাতে কলমে প্রশিক্ষণ নেয়ার। 3 দেশের 100 শিক্ষার্থী এতে অংশ নিয়েছে। অনেকগুলো অ্যাক্টিভিটি ছিল। আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলাম, মেন্টাল চ্যালেঞ্জ অ্যাক্টিভিটি করলাম। তারপর আমাদের স্যাররা আমাদেরকে অনেক ডাইরেক্ট করেছে, লাইক আমরা কি করতে পারি। MIT মেন্টররা খুব সুন্দর করে আমাদেরকে বেসিক্স বুঝিয়ে দিয়েছে, ইকুইপমেন্ট সবকিছু ম্যানেজ করে দিয়েছে। সো ওদের গাইডেন্সের সাথে আরবি বাড়াতে খুব ভালো লেগেছে, অনেক কিছু শিখেছি। হেলবাড়ি ভালুকার প্রতিষ্ঠাতা হেডমাস্টার সাইমন গ্রেডি জানান, এই আয়োজন বিশ্বমঞ্চে বাংলাদেশের তরুণদের সম্ভাবনা জাগিয়ে তুলতে পারে। বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের অধীনে 5 দিনের এই প্রশিক্ষণ শিক্ষার্থীদের জন্য বিশেষ কিছু। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের 100 শিক্ষার্থী হাতে কলমে অনেক কিছু শিখেছে। তারা দল হিসেবে অসাধারণ কিছু কাজও করেছে। তাদের জন্য অসাধারণ একটা অভিজ্ঞতা ছিল। ভবিষ্যতেও এরকম আয়োজন করতে চায় হেলবাড়ি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাবা মানেই যেন শাসন আর কঠিন বিধিনিষেধের বেড়াজাল, এক আকাশ দূরত্ব। এতদিন এটি স্বাভাবিক মনে হলেও সময়ের সাথে পাল্টে গেছে বাবার সাথে সন্তানের সম্পর্কের সমীকরণ। এই প্রজন্মের বাবারা সেই দূরত্ব ভেঙে অভিভাবকের পাশাপাশি হয়ে উঠছেন সন্তানের বন্ধু। কোনো কোনো বাবা আবার জীবনের সব আয়োজন তুচ্ছ করে বেঁচে থাকেন সন্তানের জন্যই। বাবা মানেই নিশ্চিন্ত নির্ভরতা, পরম আশ্রয়। বাবা যেন বটবৃক্ষ, সবুজ ছায়া, অবারিত আকাশ। ইনসিয়া ও কাবিদের শৈশব রঙিন হয়েছে বাবার নিঃস্বার্থ ভালোবাসায়। আমার বাবা আমাকে সব কাজে সাহায্য করে, স্কুলে নিয়ে যায়, আমাকে অনেক আদর করে, আমাকে পড়ায় হেল্প করে। বাবা আমাকে অনেক ভালোবাসে, আমাকে গিফট কিনে দেয়, আমাকে স্কুলে নিয়ে যায়। দীর্ঘদিন পর্যন্ত বাবারা কঠিন ব্যক্তিত্বের খোলসে নিজেকে আটকে রাখলেও বর্তমান প্রজন্মের বাবারা অনেকটাই পাল্টেছেন সেই অবস্থান।
আমি চাই আমার আর আমার বাচ্চাদের মাঝে যেন কোনো দূরত্ব না থাকে এবং ওরা যেন আমার সাথে বন্ধুর মতো মেশে। যে জিনিসটা আমার সাথে আমার বাবার ছিল বা আমাদের আগের যে প্রজন্ম ছিল ওনাদের বাবাদের মাঝে একটা দূরত্ব ছিল, আমরা সহজে সব কিছু শেয়ার করতে পারতাম না, কিন্তু ওই জিনিসটা যেন আমার বাচ্চাদের সাথে এবং আমার মধ্যে না ঘটে। সবটুকু মমতা, যত্ন ও সাধ্য নিয়ে সন্তানকে বড় করতে পুরো জীবনটাই বিলিয়ে দেন বাবা। একটাই প্রত্যাশা, সন্তান যেন মানুষের মতো মানুষ হয়। মেয়েদের জন্য সর্বোচ্চ চেষ্টাটাই করছি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব। আমি চাই আমার মেয়েরা মর্যাদার সাথে সম্মান নিয়ে মাথা উঁচু করে এই রাষ্ট্রে একটা ভালো অবস্থান তৈরি করুক। ছোট মেয়ে উর্বশীকে নিয়েই সাইদুজ্জামানের সংসার। বড় মেয়ে আরশি বিদেশে পড়তে গেছে। স্ত্রী শিলা মোস্তফা যখন ক্যান্সারে মারা যান তখন ছোট 2 মেয়েকে নিয়ে অথই সাগরে পড়েন সাইদুজ্জামান। বাচ্চাদের মা যখন মারা যান 2012 সালে, তখন আমার ছোট মেয়ের বয়স মাত্র 6 বছর, বড় মেয়ের বয়স 10 বছর। একটা মেন্টাল একটা খুব স্ট্রেস ছিল, বাট আমার কাছে মনে হয় যে আলহামদুলিল্লাহ যে আমি আমার বাচ্চাদের নিয়ে এই জার্নিটা করতে পেরেছি। বাবা বুঝতে দেয়নি যে বাবা কষ্ট করেছে আমাদের জন্য, যেটা আমরা আর কি এখন বড় হয়ে বুঝেছি, কিন্তু সেটা বাবা নিজে আমাদের জীবনেও বুঝতে দেয়নি। সন্তানের প্রতি বাবার ভালোবাসা চিরকালের। নিজের সর্বস্ব দিয়ে সন্তানকে আগলে রাখেন বাবা। তাই নির্দিষ্ট কোনো দিন নয়, সন্তানের কাছে সব দিনই যেন বাবা দিবস। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উজানের ঢল ও ভারী বৃষ্টিতে সুনামগঞ্জে সুরমাসহ বিভিন্ন নদ নদীর পানি বেড়েছে। এর মধ্যে নদী তীরবর্তী রাস্তা তলিয়ে যাওয়ার পাশাপাশি লোকালয়ে পানি প্রবেশ করেছে। এছাড়া শনিবার দোয়ারা বাজারে একটি বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে উপজেলার 5 গ্রাম। শনিবার সকালে মাত্র 3 ঘন্টায় সুরমা নদীর সুনামগঞ্জ পয়েন্টে পানি বেড়েছে অস্বাভাবিকভাবে। এছাড়া ছাতক পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, গত 24 ঘন্টায় ভারতের চেরাপুঞ্জিতে 513 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যার কারণে সুরমা নদীতে এখন প্রবাহিত হচ্ছে অস্বাভাবিক পানি। সুনামগঞ্জে বন্যাটা নির্ভর করে মূলত চেরাপুঞ্জির বৃষ্টিপাতের উপরে। এটি যদি কন্টিনিউ করে তাহলে আগাম বন্যা তাহলে বন্যার পরিস্থিতি অবনতি হতে পারে এবং বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। যদি কন্টিনিউ যদি 349 বা 300-র উপরে বৃষ্টিপাত হয়, সেক্ষেত্রে ডেঞ্জার লেভেল অতিক্রম করতে পারে। সুরমা নদীর পানি বাড়ায় ডুবে গেছে নদী তীরবর্তী বেশ কয়েকটি গ্রামীণ সড়ক। এতে দুর্ভোগে পড়েছে এলাকাবাসী। অতিরিক্ত পানি বাড়তেছে, আপনারা দেখতেছেন অনেক পানি আজকে বাড়ছে। আমরা পানি বাড়তেছে, গড় আমরা গড় নিচা গড় বাঁধছে না, পানিটা হাওরের মাঝে আমরা বাড়িটারি বাঁধছে না, আমরা কি কারণে থাকতাম আমরা। তবে বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে। বাজার মালিক সমিতির সাথে বসে আমরা ঠিক করেছি যেন এই ধরনের কোনো দুর্যোগ হলে তারা আমাদেরকে এই প্রয়োজনীয় পণ্যগুলো সরবরাহ করে। এছাড়া যে কোনো ধরনের দুর্যোগের ক্ষেত্রে, বিশেষ করে সুনামগঞ্জ এলাকায় বন্যার ক্ষেত্রে নৌকার প্রয়োজন হয়, আমরা নৌকা, স্পিডবোট এগুলো একটি তালিকা তৈরি করেছি। উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টিপাতে গত 2022 সালের 15 জুন জেলার শতভাগ বসতভিটা পানিতে তলিয়ে গিয়েছিল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উজানের ঢল ও ভারী বৃষ্টিতে সুনামগঞ্জের বিভিন্ন নদ নদীর পানি বেড়েছে। এ নিয়ে আরও জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, সুনামগঞ্জের সুরমাসহ তো বিভিন্ন নদ নদীর পানি বেড়েছে, সেখানকার পরিস্থিতি জানাবেন। আর দোয়ারা বাজারে যে বাঁধ ভেঙে 5টি গ্রাম প্লাবিত রয়েছে, সেখানে মানুষের দুর্ভোগের চিত্র জানাবেন। সীমার এই মুহূর্তে 33 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ গতকালকে থেকে সুরমা নদীর সুনামগঞ্জ পয়েন্টে পানিটা কিছুটা কমতে শুরু করছে, কিন্তু ছাতক পয়েন্টে, সুরমা নদীর ছাতক পয়েন্টে বিপদ সীমার 27 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে আমরা দেখেছি সুরমা নদীর তীরবর্তী আবাসিক এলাকায় গুলাতে পানি প্রবেশ করতে শুরু করেছে এবং ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের প্রায় 5টি গ্রামের মানুষ ইতিমধ্যে পানিবন্দী বলতে আসলে বসতভিটা এখন পর্যন্ত পানি ওঠেনি, কিন্তু ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামীণ সড়ক রয়েছে, সেসব সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় কিন্তু মানুষের যে চলাচলের চরম একটা দুর্ভোগ দেখা দিয়েছে। আর আপনি যেমনটা বলছেন, আমরা গতকালকে বিকেলে থেকে আমরা দেখছিলাম চেরাপুঞ্জিতে অত্যধিক বৃষ্টিপাতের ফলে দোয়ারা বাজার উপজেলায় চেলা নদী যে ঢল নেমেছিল, সেই ঢলের পানিতে কিন্তু একটি বাঁধ ভেঙে যায়।
সেই বাঁধ ভেঙে যাওয়ার ফলে 6 থেকে 7টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে আছে। এখন পর্যন্ত হয়েছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের সামনেও কিন্তু পানি উঠতে শুরু করেছে, আমরা দেখেছি। আপনাকে একটা বিষয় বলে রাখি, ভারতের চেরাপুঞ্জিতে যে বৃষ্টিপাত হয় সেই বৃষ্টির পানিটা কিন্তু ছাতক এবং দুয়ারা বাজার এবং তাহিরপুর এই 3টি উপজেলা যে সীমান্ত নদী রয়েছে, সীমান্ত নদী দিয়ে কিন্তু ঢলের পানিটা আসে। তো এই পানিটা কিন্তু এবছর এসেছে দুয়ারা বাজার উপজেলার চেলা নদী দিয়ে। তো এখন পর্যন্ত চেলা নদী দিয়ে যে ঢল আসছে, চলমান আছে। তো আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে। তিনি আমাকে জানিয়েছেন ভারতের চেরাপুঞ্জিতে যে গত 24 ঘন্টা যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে সেই যে পরিমাপ এখন পর্যন্ত তারা জানতে পারেনি, বেলা 12টার পর হয়তো বা জানাতে পারবে। তবে আমরা যেমনটা পূর্বাভাস থেকে আমরা যদি বলতে পারি, গতকালকে আমরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরেকটা আমাদেরকে পূর্বাভাস দিয়েছেন যে আগামী 72 ঘন্টা ভারতের চেরাপুঞ্জি এবং সুনামগঞ্জে কিন্তু বৃষ্টিপাত হবে। এই মুহূর্তে কিন্তু সুনামগঞ্জে বৃষ্টিপাত হচ্ছে, ভোর থেকে কিন্তু মুষলধারে বৃষ্টি ছিল, এখন ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সুরমার যে তীরবর্তী যে আবাসিক এলাকা এবং সোলদর উপজেলার বিভিন্ন গ্রাম রয়েছে, সেই সব গ্রামের প্রায় 6টি অবস্থা পানি। তো পানি বৃদ্ধি কিন্তু সুরমা নদীর সুনামগঞ্জ পয়েন্টে পানি বৃদ্ধি কিছুটা কমতে শুরু করেছে, আর কিন্তু অন্যান্য পয়েন্টে যদি বলি প্রায় আরো 15 থেকে 16টি পয়েন্ট, সবগুলো পয়েন্টে কিন্তু পানি বৃদ্ধি অব্যাহত আছে। কারণ সুরমা নদীর পানিটা কিন্তু নিচের দিকে যাচ্ছে, অর্থাৎ নিচের দিকে যাওয়ার ফলে আমরা দেখেছি তাহিরপুর, ডিসেম্বরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা এইসব উপজেলার যে অভ্যন্তরীণ নদীগুলো রয়েছে সেই সব নদীর পানি উপচে বিভিন্ন লোকালয়ে প্রবেশ করতে শুরু করেছে, এমনটাই আমরা খবর পেয়েছি। তো যদি ভারতের চেরাপুঞ্জির উপর বৃষ্টির উপর কিন্তু আমাদের সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি অনেকটা নির্ভরশীল। কারণ সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টি হলেও কিন্তু পানি বৃদ্ধি খুব একটা হয় না। যদি চেরাপুঞ্জিতে 200 থেকে 250 মিলিমিটার বৃষ্টিপাত প্রতিদিন গড়ে হয়, তাহলে কিন্তু সুনামগঞ্জের জন্য একটা যুক্তি থাকে। আপনাকে একটা বিষয় আমি বলে রাখি, আজকে আমরা পানি বৃদ্ধির খবর জানাচ্ছি। 2022 সালে আপনি জানেন স্মরণকালের ভয়াবহ যে বন্যা হয়েছিল, অর্থাৎ সুনামগঞ্জের শতভাগ বসত বাড়ি পানির নিচে নিমজ্জিত হয়ে গিয়েছিল। ঠিক আজকের দিনে অর্থাৎ 16ই জুন কিন্তু সকাল থেকেই পানি আসতে শুরু করেছিল, বাহারি ঢল। আজকেও যথারীতি আমরা দেখছি সেই দিনটির মতো আজকেও সুনামগঞ্জে পানি বৃদ্ধি পাচ্ছে। তো সুনামগঞ্জের মানুষের মধ্যে এই বিষয়টা নিয়ে কিন্তু উদ্বেগ, একটা উৎকণ্ঠা কাজ করছে। তো সার্বিকভাবে আমরা বলতে পারি যদি চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত কমে যায় তাহলে হয়তো বা সুনামগঞ্জের জন্য খুব একটা সমস্যার কারণ হবে না। আর যদি চেরাপুঞ্জিতে যে পূর্বাভাস অনুযায়ী যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে কিন্তু সুনামগঞ্জের যে পানি বৃদ্ধি, সেই বৃদ্ধিতে নদ নদীর বিপসীম অতিক্রম করতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। এই ছিল আমার কাছে সুনামগঞ্জের পানি বৃদ্ধির সর্বশেষ খবর। সুনামগঞ্জ থেকে জানাচ্ছেন সহকর্মী জাকির হোসেন। কোরবানির ঈদে চামড়া কেনা ও সংরক্ষণে ট্যানারিগুলোকে 270 কোটি টাকার ঋণ দেবে ব্যাংকগুলো, যা গত বছরের চেয়ে 10 কোটি টাকা বেশি। যদিও তা প্রয়োজনের চেয়ে কম বলছেন ব্যবসায়ীরা। চামড়া খাতে খেলাপি কমাতে ঋণ বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের তাগিদ অর্থনীতিবিদদের। প্রতি বছর যে পরিমাণ পশুর চামড়া সংগ্রহ হয় তার অর্ধেকের বেশি আসে কোরবানির ঈদে। এবারও চামড়া সংগ্রহে আগেভাগেই প্রস্তুতি নিয়েছেন ব্যবসায়ীরা। ট্যানারি মালিকরা প্রতি বছর নিজস্ব মূলধনে ব্যবসা করলেও কোরবানির ঈদে নগদ অর্থের জন্য বিশেষ ঋণের প্রয়োজন হয়। এবার তাদের চাহিদা মেটাতে সবচেয়ে বেশি ঋণ দেবে 4টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সোনালী, জনতা, রূপালী ও অগ্রণী। বাকি ঋণ দেবে বেসরকারি ব্যাংকগুলো। এ ঋণের পরিমাণ গত বছরের চেয়ে 10 কোটি টাকা বেশি হলেও চাহিদা মতো অর্থ না পাওয়ার অভিযোগ ট্যানারি মালিকদের। 1,500 থেকে 2,000 কোটি টাকার বাজার, সেই বাজারে কিন্তু এটা আসলে কোনোভাবে আপনার প্রভাব পড়বে না। যে অনেকেই কিন্তু ক্লাসিফাইড হয়ে গেছে, সঠিকভাবে সঠিক সময়ে টাকা পরিশোধ করতে পারে নাই, তাকে আর রিফাইন্যান্স করা হয়নি। এর ফলে দেখা গেছে যে মাত্র 10 থেকে 15টি প্রতিষ্ঠান আপনার এই সুবিধাটা পায়, বাকি প্রতিষ্ঠানগুলো আপনার এই সুবিধা নিতে পারে না। ব্যবসায়ীরা বলছেন সাভারে চামড়া শিল্প স্থানান্তরের পর উৎপাদনে যাওয়ার মতো সক্ষমতা অনেকের ছিল না। এতে ব্যবসা হারিয়ে খেলাপি হয়ে যান অনেকে। খেলাপি বাড়ায় চামড়া খাতের ব্যবসায়ীদের ঋণ দিতে আগ্রহ কমিয়েছে ব্যাংকগুলো। আমাদের ইউরোপ মার্কেট বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু লেদারগুলো খুব বেশি স্টক করতে হচ্ছে। স্টক করার কারণে আমাদের ব্যাংকের দিকে আমাদের অবশ্যই ঝুঁকতে হচ্ছে।
তো ঝুঁকতে হচ্ছে এই কারণে যে ব্যাংক আমাদের দিবে, তা আমাদের ব্যাংক থেকে আমাদের যেভাবে পাওয়ার কথা ছিল সেভাবে দিচ্ছে না। যতটুকু ঋণ বরাদ্দ রাখা হয়েছে সেটার সুষ্ঠু বিতরণ জরুরি এবং যাতে শতভাগ বিতরণ হয় সেটাও নিশ্চিত করতে হবে। এই বিশেষ ঋণ আমি মনে করি যে পুরো চামড়া খাতে শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসার ক্ষেত্রে এবং যারা চামড়া বিক্রি করছেন তাদের ন্যায্য দাম পাওয়ার ক্ষেত্রে এটা সহযোগিতা করবে। কোরবানির ঈদে প্রায় 1 কোটি পশু কোরবানি হয়। এ মৌসুমে সংগ্রহ করা কাঁচা চামড়ার বাজার মূল্য প্রায় 2,500 কোটি টাকা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোরবানি ঈদ উপলক্ষে শেষ সময়ে বেচাকেনা বেড়েছে পশুর মাংস কাটা, ছুরি, চাকুসহ নানা সরঞ্জামের। লোহা, কয়লা ও মজুরির দাম বাড়ায় নতুন দা বটি, ছুরি, চাপাতির দাম বেড়েছে গড়ে 20%। বিক্রেতারা বলছেন তুলনামূলকভাবে এবার ক্রেতা অনেক কম। শেষ সময়ে জমে উঠেছে রাজধানীর দাবটি, চাপাতির বাজার। কেউ বা আবার শেষ মুহূর্তে শান দিচ্ছেন পুরনো ছুরি, দাবটি। গেল মৌসুম থেকে এবার দাবটির দাম ঊর্ধ্বমুখী। বিক্রেতারা বলছেন লোহার দাম বেড়েছে, নতুন পণ্যের চাহিদাও বেড়েছে, তবে দাম বাড়ায় বিপাকে ক্রেতারা। মানভেদে দাবটি বিক্রি হচ্ছে 400 থেকে 800 টাকায়, চাপাতি বিক্রি হচ্ছে 500 থেকে 1000-এ, আর চামড়া ছাড়ানো ছুরি বিক্রি হচ্ছে 100 থেকে 300 টাকায়। ফলে ব্যস্ততা বেড়েছে বিক্রেতাদের। গড়ি গতবার কিনলাম 250, এবার সে গড়ি 400, 500, 550, অনেক দাম। বটি একটা কিনেছি 700 টাকা কেজি হিসাবে, আর একটা ছোট ছুরি কিনেছি ওটাও 700 টাকা। এগুলো হলো ওনারা বলতেছে যে এটা হলো যে ভালো লোহাটা। এতবার মোটামুটি বিক্রি ভালো হয়েছিল, তাতে লোহা লস্করের দাম একটু কম আসছিল। এবার লোহা লস্করের দাম বেশি, কয়লার দাম বেশি, গরম। এবার মাইন্সের নতুন মালটা কম টানতে। কাবাডি 700-800 টাকা কেজি, লোহার দাম মনে করেন 100 টাকা। মজুরি হলো আসল মেন, কয়লা এক বস্তা 1500 টাকা। পশুর জন্য খড় ভুসি কিনছেন অনেকে। বছরের ব্যবধানে গোখাদ্যেরও দাম বেড়েছে। কেজিতে ভুসি 60 টাকা, খৈল 80 টাকা দরে মিলছে। লাখ লাখ টাকার গরু কিনতে পারে, ওখানে ঠেকে না, ওখানে সমস্যা হয় না। 1 লাখ বেশি গেলে সমস্যা হয় না, কিন্তু কার্ডের এখানে আইলে সমস্যা হয়ে যায়। গতবারের থেকে দাম এবার হচ্ছে আপনার ঘাটে মাল নাই, ঘাটে মালের দাম বাড়াই দিচ্ছে তারা। এই কারণে আমরা পাইকাররা কি করবো, পাইকাররা বেশি দামে কিনে আনতেছে, এই কারণে আমাদের একটু বেশি দামে বিক্রি করা লাগতেছে। কোরবানির পশু জবাই করার আগ মুহূর্ত পর্যন্ত তাদের এই বেচাকেনা চলবে বলে জানান বিক্রেতারা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারের ঈদুল আজহায় 5 দিন ছুটিতে বন্ধ রয়েছে বেনাপোল স্থলবন্দর সংশ্লিষ্ট কার্যক্রম। এতে এপারে বাংলাদেশে আটকা পড়েছে 2 শতাধিক ভারতীয় ট্রাক ও এর চালক সহকারী। ভুক্তভোগীরা বলছেন একদিকে রয়েছে পরিবারের সাথে ঈদ করতে না পারার কষ্ট, অন্যদিকে থাকা খাওয়া সহ নানা অসুবিধাও রয়েছে। দেশের অন্যতম স্থলবন্দর বেনাপোল দিয়ে পশ্চিমবাংলা সহ ভারতের বিভিন্ন রাজ্য থেকে 4 থেকে 500 ট্রাক নানা ধরনের পণ্য নিয়ে আসে। সাধারণত 2 থেকে 5 দিনের মধ্যে পণ্য খালাস করে নিজ দেশে ফেরত যায় এসব ট্রাক। তবে এবারের ঈদে শুক্রবার থেকে 5 দিন বন্ধ বন্দর সংশ্লিষ্ট কার্যক্রম। এতে বাংলাদেশে আটকা পড়েছে প্রায় 2 শতাধিক পণ্যবাহী ভারতীয় ট্রাক। আটকে পড়া চালক সহকারীরা বলছেন একদিকে থাকা খাওয়ার কষ্ট, অন্যদিকে অনেকেই নিজ পরিবারের সাথে ঈদ করতে পারছেন না। একটা খুশির দিন, সবাই একসাথে নামাজ দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ভাই বাপ চাচা মিলেমিশে খুশিটা মানাবো কিনা, আজ আমি এখানে পড়ে রইলাম। রাস্তাঘাটে জাম হয়ে গেছে, ধুলোকোড়ের মধ্যে পড়ে আছে। তারপরে কেউ এদিকে বলে সরা, ওদিকে বলে সরা, কোথায় গাড়িটা নেবো আমরা? সবাই গরম দেখাচ্ছে, কোথায় যাই আমরা বলেন এবার। ট্রাক চালকদের নিরাপত্তা সহ সব ধরনের সমস্যা নিরসনে সহযোগিতা করা হচ্ছে বলছে বন্দর কর্তৃপক্ষ। গাড়ি যদি আনলোড করতে না পারে তাহলে কোনো ভারতীয় ট্রাক ড্রাইভার বা হেল্পাররা তারা থাকলে তারা নিরাপত্তার সাথেই তারা বন্দরে অবস্থান করতে পারবে। সেক্ষেত্রে আমাদের বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদের সুদৃষ্টি থাকবে। ভারত থেকে গার্মেন্টস শিল্পের কাঁচামাল, খাদ্য, প্রসাধনী সামগ্রী সহ নিত্য প্রয়োজনীয় নানা পণ্য আসে বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।